হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 তাপ সঞ্চালন অধ্যায়ের এই ভিডিওতে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করব। সবচেয়ে প্রথমে আলোচনা শুরু করব সেটা হচ্ছে পরিবর্তনশীল বেধে ফলকের মধ্য দিয়ে তাপের পরিবহন। তো তাপের পরিবহন নিয়ে আলোচনা আমরা বিগত দুটো ভিডিওতেও করেছি। তো যখন তাপ পরিবহনের হার পরিবর্তন হয় তখন কিন্তু কোনো ফলকের বেধ পরিবর্তন হতে পারে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি যেটা নিয়ে আমাদের আলোচনা রয়েছে এই টপিকে। সাপোজ ধরো এটা একটা জলাশয়। তো এই যে জলাশয়টা রয়েছে এই জলাশয়তে শীত প্রধান দেশ যদি আমরা ভাবি তাহলে বুঝতে পারছো বায়ুমণ্ডলের উষ্ণতা শীত প্রধান দেশে যেটা নরমালি 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে। তাহলে স্বাভাবিকভাবে আমরা কঠিন ও তরল প্রসারণ অধ্যায়তেও দেখেছি, নবম শ্রেণীতেও তোমরা পেয়েছো যে হ্রদের কিংবা ছোট কোন জলাশয়ের ক্ষেত্রে দেখা গেছে উপরে কি না বরফের স্তর জমে যায়। তাহলে সেই বরফের স্তরের কথা যদি বলা হয় তাহলে এখানে ইমাজিন করা যায় যে অতটা স্তর জুড়ে বরফের স্তর জমেছে। সেই বরফের স্তরের বেগ আমি ধরলাম কোন মুহূর্তে ধরলাম x। তো স্বাভাবিকভাবে এখানে বায়ু আর এখানে জল, আর এই ক্ষেত্রে বায়ুর উষ্ণতা ধরলাম -θ ডিগ্রি সেলসিয়াস, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে সেটা কম। আর এখানে বরফ, তাহলে বরফের যেটা হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস লিখলাম। তাহলে এই যে ঘটনাটি ঘটছে স্বাভাবিকভাবে নিচের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি থাকবে জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্য। তো আমরা কি করতে চাইছি না আমরা যেটা আলোচনা করতে চাইছি, যে ডেরিভেশনটা করতে চাইছি সেটা তোমাদের বইতে 704 পেজে রয়েছে, দেখবে ক্লাস 11 এর অ্যানুয়াল এক্সামিনেশনে সেভাবে কিন্তু প্রমাণটা আসেনি। নতুন সিলেবাস যখন থেকে হয়েছে সেভাবে কিন্তু আসেনি, কিন্তু এন্ট্রান্সের দিক থেকে কিংবা কোশ্চেন ব্যাংকও দেখবে প্রশ্নটা রয়েছে। কিছু ক্ষেত্রে থিওরিটা নেই, শুধুমাত্র অঙ্ক রয়েছে। ফাইনাল ফর্মুলাটা মনে রেখেই তোমাদের অঙ্কটা কিন্তু করতে হবে। তো আমরা কিভাবে অ্যাপ্রোচটা করব না, সাপোজ t সময় x বেগে বরফটা জমেছে। এবারে বরফের বেগ পরিবর্তন কেন হচ্ছে না বুঝতেই পারছো, এই বায়ুমণ্ডলের উষ্ণতা যত কম হচ্ছে তো স্বাভাবিকভাবে তাপ পরিবহন হ্রদের কিংবা জলাশয়ের নিচ থেকে বাইরের দিকে হতে থাকবে, আর ততই কিন্তু বরফের যে স্তরটা থাকবে মোটা হতে থাকবে কিংবা পুরু হতে থাকবে। তো সাপোজ কোন সময় আমি বললাম, সাপোজ ধরো dt সময়। তো dt সময় কি হবে না, dt সময় ধরো dx বেগে বরফ জমেছে। তাহলে dt সময় dx বেগে বরফ জমেছে, আর এই যে বরফের যে জমেছে এই বরফে কিংবা আইসে তাপ পরিবাহিতাঙ্ক k ধরলাম, আর এই যে বেগ ধরেছি এখানে যেটাকে আমরা x বলছি, তাহলে এই ক্ষেত্রফল আমরা ধরলাম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সাপোজ a। তাহলে এই যে dx বেগের বরফ জমেছে তার ভর কত হবে না, যদি আমি dm ধরি তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, ভরের আগে আমরা আয়তনটা বের করে নিলে আরো ভালো হয়। তাহলে কাজ করি, তাহলে তার আয়তন হবে, তাহলে আয়তন কত হবে না, আয়তন হবে ক্ষেত্রফল ইনটু বেগ a ইনটু dx। তাহলে ভর কত হবে, শুধুমাত্র ঘনত্বটা গুণ করে দিলেই কাজ হয়ে গেল। তাহলে এই সময় যে তাপ পরিবহন হবে সেই তাপ পরিবহনের পরিমাণ কত, তাহলে তাপ পরিবহনের পরিমাণটা হচ্ছে, যদি dq ধরি আমি, তাহলে আমরা জানি লিন তাপ, বরফের যেটা গলনের লিন তাপ আমরা জানি সেটা হচ্ছে L। তো সেই লিন তাপকে যদি ধরা হয় তাহলে dq সমান কত হবে না dm L, অর্থাৎ a rho L dx। তাহলে যদি আমরা তাপ পরিবহনের পরিমাণটা না বের করি, যদি তাপ পরিবহনের হারের পরিমাণ বের করি তো সেটা কত হবে, তোমরা বইতে লাইন টু লাইন রয়েছে, আমি মূল জিনিসটাই বলছি। তো সেটা হবে কত না dq বাই dt, তাহলে a rho L dx বাই dt। আমরা নরমাল যে সূত্র সেটা আমরা পড়েছি, মনে করে দেখো ফার্স্ট ভিডিওতে আলোচনা হয়েছিল।
এটা আমরা পড়েছি পরীক্ষা করে পরীক্ষালব্ধ এটা রাশিমালা, যেখানে কে ছিল তাপ পরিবাহিতাঙ্ক। তো এই ক্ষেত্রে এই রাশিমালাটা কেমন আসবে না, q বাই t এর জায়গায় আমরা dq বাই t লিখবো, অর্থাৎ dq বাই dt লিখবো। আর dq বাই dt সমান কত, a rho l dx বাই dt লিখবো। সেখান থেকে এক্সপ্রেশন বসাবো k a থিটা 2 কত দেখতেই পাচ্ছ তোমরা 0, থিটা 1 কত মাইনাস থিটা, বাই কত হবে না x মানে যে বেধটা রয়েছে, তো সেটাও বসালাম। এইবারে দেখো কি আসছে না, উভয় পক্ষ থেকে a কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে, আমরা অল লিখে লিখতে পারি x dx k বাই rho l, এর কি থাকবে না k বাই rho l মাইনাস মাইনাস এর প্লাস d থিটা। সেটা আমরা এই ক্ষেত্রে সরি d থিটা বলছি, d থিটা এখানে নেই, dt ছিল, dt কারণ দেখো dt ছিল, আমরা উষ্ণতাকে থিটা ধরেছি আর সময়কে t ধরেছি। তাহলে এই যে এক্সপ্রেশনটা রয়েছে, এই এক্সপ্রেশনকে যদি আমরা সমাকলন করি x dx আর এখানে k থিটা rho l dt, তাহলে দুটো ক্ষেত্র হতে পারে। একটা কি হতে পারে না, শুরুতে কোনো বেধ হয়তো ছিল না, সেটা হতে পারে, কিংবা শুরুতে বেধ ছিল একটা কিছু, যখন আমরা লক্ষ্য করি শুরুতে টাইমের শুরুতে তখন x1, পরে বেধ হয়েছে x2, তাহলে নিম্ন সীমা x1 হবে, উচ্চ সীমা x2 হবে। তখন শুরুতে সময় হয়তো 0 যখন স্টার্টিংটা ধরলাম, তারপরে হয়তো ধরলাম t1। তো তোমরা বইতে একটু দেখবে সেখানে ভুলে t2 করে দিয়েছে, সেটা বাই মিস্টেক, প্রিন্টিং মিস্টেক রয়েছে, সেটা কিন্তু t2 নয়, ফার্স্ট যে কেস রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি না, দেখো সমাকলন করার পর এটা আসছে, মান বসিয়েছি, আর এখানে কত আসছে k থিটা rho l ইনটু t1। এইখান থেকে ইজিলি আমরা x2 x1 এর মধ্যে একটা মান দেওয়া থাকলে পরের মানটা পেয়ে যাব, সময় জানা থাকলে আর বাকি তথ্যগুলো দেওয়া থাকলে। তো তোমরা বইতেও দেখতে পারো এখান থেকে কিন্তু সময় বের করা হয়েছে, তাহলে আমরাও বের করতে পারি। তাহলে বইয়ের মতো আমরা উত্তর পেয়ে যাব rho l বাই 2 ইনটু k থিটা x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার। তো এবারে মেলানো যাক বইয়ের সঙ্গে, t1 ইকুয়ালস টু rho l 2k থিটা, উপরে দেখো x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার। যদি আমরা এই সমাকলনটা এইভাবে না করি, যদি আমরা এইভাবে করি যে এই সমাকলনটা যদি আমরা এইভাবে করতাম, যেরকম ছিল লিখলাম, শুরুতে বরফ জমেনি, তখন থিকনেস কিংবা বেধ আমি 0 ধরলাম, তখন হয়তো টাইম আমি 0 ধরলাম স্টার্টিং, তারপরে x বেধে বরফ জমেছে, তোমরা বইতেও দেখতে পারো সেখানে এই জিনিসটাই বলা হয়েছে। আর তখন হয়তো সময় আমরা শুধুমাত্র t বললাম, তোমাদের বইতে অবশ্য t1 বলেছে, তো সেটা কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। আমি যদি t ও ধরি কোনো সমস্যা কিন্তু নেই, t1 ও ধরতে পারো বইয়ের মতো। তাহলে এখানে কত আসবে x স্কয়ার বাই 2 k থিটা ইনটু t বাই rho l। এই যে rho l পেলাম, এই rho l থেকে আমরা t বের করতে পারি, তাহলে এখান থেকে t কত আসবে, t equals to rho l x square by 2k theta। তো তোমরা বইয়ের সঙ্গে মিলে দেখো rho l x square by 2k theta। তাহলে এখান থেকে বুঝতে পারছি আমরা সেই রাশিমালা এটা ইউজড হোক কিংবা এটা ইউজ হোক, সেটা নির্ভর করছে বিশেষ ক্ষেত্রের উপর, কি চাইছে প্রশ্নতে। থিওরি হলে তো বলেই দেবে কি বের করতে চাইছে, অঙ্ক হলে হয়তো তথ্য দেখে তোমাদেরকে বিচার করতে হবে কোনটা বসাতে হবে, মান দেখলেই বুঝতে পারবে হয়তো x1 এর মানটা নেই, আর নেই মানে সেটা 0, তখন বরফ জমা শুরু হয়নি। তো এর প্রশ্ন হচ্ছে এই রাশিমালা দিয়ে সেই সব অঙ্কগুলো আমরা ইজিলি করতে পারবো যেখানে সময় বের করতে বলেছে যে অত বেগে বরফ জমবে, তার জন্য কতটা সময় লাগবে, তো সেটা আমরা ইজিলি এখান থেকে কিন্তু নির্ণয় করতে পারি। তো এটা মাথায় রাখবে। আর এই প্রয়োগ তোমরা দেখবে 704 থেকে 705 এর মধ্যে 4টে উদাহরণের অঙ্ক রয়েছে, সমাধান সহ গাণিতিক উদাহরণ, সেটা দেখলেই তোমরা অনুশীলনীতে এরকম কয়েকটা অঙ্ক রয়েছে সেট মানে, সেটাও করতে পারবে। এইবার আমরা
যে জিনিসটা আলোচনা করব ঠিক তা নয়, কারণ হচ্ছে দশম শ্রেণীতে পড়া হয়ে গেছে ভৌতবিজ্ঞানে এবং ভূগোলে। সেটা হচ্ছে 705 পেজের নিচের দিকে দেখবে তাপের পরিচলন, সেখানে পরিচলন স্রোত রয়েছে, আর 706 পেজে সেই তাপের পরিচলন স্রোতের ব্যবহারিক প্রয়োগ রয়েছে। তো এই দুটো টপিক একেবারেই বলতে গেলে পরীক্ষাতে আসে না আমাদের 11 এ এখন অবধি যতদিন পরীক্ষা হয়েছে নিউ সিলেবাসে, তো একটাও প্রশ্ন নেই। তো পড়তে পারো, কারো ইন্টারেস্ট থাকলে দেখতে পারো, সিলেবাস যেহেতু রয়েছে। তো সমুদ্র বায়ু, স্থলবায়ু, পরিচলন স্রোত সবগুলোই ছিল। তো মনে করে দেখো, এগুলো ভূগোলে পড়েছো। আবার ভৌতবিজ্ঞানে দশম শ্রেণীতে যে ফার্স্ট চ্যাপ্টার ছিল পরিবেশের জন্য ভাবনা, সেখানেও তোমরা পরিচলন স্রোত, এয়ার কারেন্ট, ঝড় এগুলো কিন্তু পড়েছো। তো ওরই ব্যবহারিক প্রয়োগ রয়েছে 705 এর শেষে এবং 706 এতে। যেহেতু পুরনো পড়া দুটো সাবজেক্টই পড়েছো, তাই আমি এটা নিয়ে আলোচনা করছি না, আর পরীক্ষাতেও আসে না। তোমরা দেখবে পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নতে 2000 এবং 2002 সালে এসেছিল। তো সেটা অনেক আগের ওল্ড সিলেবাস, মানে আজ থেকে 819 বছর আগেকার ব্যাপার। তো ওই জন্য সেটা আলোচনা করছি না। আমরা নেক্সট যেটা আলোচনা এখন শুরু করব সেটা হচ্ছে 707 পেজে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে ছোট প্রশ্নের জন্য, স্পেশালি 1 মার্কসের জন্য। সেটা হচ্ছে বিকিরণ আর বিকীর্ণ তাপ, এই দুটো জিনিস সম্বন্ধে আমরা একটু জানবো আর কি। তো নাম থেকেই বুঝতে পারছো যে বিকিরণ একটা প্রসেস তাপ সঞ্চালনের, আর বিকীর্ণ তাপ মানে রেডিয়েন্ট হিট সেটা কিন্তু একটা তরঙ্গ। তো দেখবে দুটো হেডিং দেওয়া রয়েছে তোমাদের, যে বিকীর্ণ তাপ এবং বিকিরণ। তো এখানে দুটো প্রশ্ন আমাদের পড়তে হবে। সেটা কি না, বিকিরণ এবং বিকীর্ণ তাপ কাকে বলে, আলোর সঙ্গে বিকীর্ণ তাপের কি মিল কিংবা সাদৃশ্য রয়েছে এবং কি পার্থক্য রয়েছে। তো এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আর হচ্ছে এই বিকীর্ণ তাপ কিংবা তাপীয় বিকিরণের প্রকৃতি সম্বন্ধে একটু শর্টে জানতে হবে। অবশ্য প্রকৃতি তোমরা দশম শ্রেণীতে আলো অধ্যায়তে তড়িৎচুম্বকীয় বর্ণালীতে পড়েছো। তো আমি একটু শর্টে আলোচনা করে দিচ্ছি, যেহেতু ছোট প্রশ্নই লাগবে আর পড়া জিনিস। তো বিকিরণ কি না, তাপ সঞ্চালনের পরিবহন পরিচালনের পর যে তৃতীয় প্রক্রিয়াটা ছিল, প্রসেস ছিল, সেটা হচ্ছে বিকিরণ। যেখানে কি হয়েছিল না, উৎস থেকে তরঙ্গ আকারে বিস্তার লাভ করছে তাপীয় উৎস থেকে কি না শক্তিটা, তাপ শক্তিটা। তো এই প্রসেসকে আমরা বিকিরণ বলি, কারণ হচ্ছে এই ক্ষেত্রে কোনো জড় মাধ্যমের প্রয়োজন নেই। মাধ্যম ছাড়াই যেহেতু তড়িৎচুম্বকীয় তরঙ্গ আকারে বিস্তার লাভ করে উৎস থেকে, তাই মাধ্যমের কোনো প্রয়োজন থাকে না। তাই এটা হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট কিংবা সবচেয়ে দ্রুততম প্রক্রিয়া পরিবহন পরিচালন বিকিরণের মধ্যে। বিকিরণই হচ্ছে সবচেয়ে দ্রুততম প্রক্রিয়া। তাহলে বিকীর্ণ তাপ কি না, কোনো ধরো তাপীয় উৎস আছে, সাপোজ একটা সূর্যই আমরা যদি ধরি, তো সেখান থেকে তাপ শক্তি চারিদিকে কিভাবে ছড়াচ্ছে, কার সাহায্যে ছড়াচ্ছে না, সেটা হচ্ছে বিকিরণ প্রণালীর মাধ্যমে। তো সে যে ছড়াচ্ছে সেটা কি না, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ তাকেই বলা হচ্ছে, উৎস থেকে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ আকারে ছড়াচ্ছে সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গকেই বলা হচ্ছে কি না বিকীর্ণ তাপ। এদের তরঙ্গ দৈর্ঘ্য সাধারণত বেশি হয়। তাই দেখবে বইতেও সংজ্ঞা রয়েছে যে তাপ তরঙ্গ, এই তাপ তরঙ্গকেই বলা হয় তাপীয় বিকিরণ কিংবা বিকীর্ণ তাপ। তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে বিকীর্ণ তাপের সঙ্গে আমাদের সাধারণ আলোর কোনো মিল আছে কিনা। অনেকগুলো মিল রয়েছে, তোমাদের বইতে দেখবে 8টা লেখা রয়েছে। তো তোমরা 8টাই পড়তে পারো, 4-5টা পড়লেও যথেষ্ট। সহজগুলোই বলি আমি, যে বিকীর্ণ তাপ এবং আলো উভয় হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, উভয় সরল রেখায় চলে। যেরকম নরমাল আলোর ক্ষেত্রে যে ঘটনাগুলি ঘটে, তোমরা বিগত ক্লাসগুলোতে যদি দশম শ্রেণী অবধি আলোচনা করি আমরা, তো সপ্তম, অষ্টম এবং দশম শ্রেণীতে তোমরা আলো নিয়ে পড়েছো। তো সেখানে তোমরা দেখো আলোর প্রতিফলন, অষ্টম শ্রেণীতে আলোর প্রতিসরণ, আবার দশম শ্রেণীতেও আলো প্রতিসরণ নিয়ে পড়েছো। তাহলে এগুলো নরমাল ঘটনা। দ্বাদশ শ্রেণীতে গেলে, 12 গেলে তোমরা আলোর অপবর্তন, আলোর ব্যতিচার, একইভাবে আমরা আবার আলোর সমবর্তন করব। তো এই সকল ঘটনাগুলি আমরা বিকীর্ণ তাপের ক্ষেত্রেও দেখতে পাই। আলো যেরকম শূন্য মাধ্যমে 3 × 10⁸ মিটার/সেকেন্ড গতিবেগে সঞ্চালিত হয়, কি গতিবেগে যেতে পারে, সেই গতিবেগ বিকীর্ণ তাপের ক্ষেত্রেও রয়েছে। যেরকম আলোর ক্ষেত্রেও হচ্ছে যে যেখানে উৎস সেখান থেকে যে বিন্দুতে আমরা বের করতে চাইছি আলোর তীব্রতা, সেটা কেমন হয় না দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক হয়, এটা r², হ্যাঁ, ইন্টেন্সিটি। তো এদের ক্ষেত্রেও সে একই সূত্র প্রযোজ্য। তো তোমরা বইতে দেখবে সব পয়েন্টগুলো রয়েছে। আর উৎস থেকে তরঙ্গ আকারে ছড়ায়, সেটা আমি আগেই বলেছি, সেগুলো সবই রয়েছে। কিন্তু আবার কি, যখন আলোর মতো
সে যাচ্ছে কোনো মাধ্যমে বিস্তার লাভ করছে, বাধাপ্রাপ্ত যদি না হয় তাহলে কিন্তু মাধ্যমকে উত্তপ্ত করে না। তো বিকীর্ণ তাপের ক্ষেত্রেও তাই, যদি বাধাপ্রাপ্ত না হয় তখন কিন্তু সে মাধ্যমকে উত্তপ্ত করবে না। তো এই ব্যাপারটা কিন্তু একেবারেই প্রযোজ্য আমাদের বিকীর্ণ তাপের ক্ষেত্রে। তাহলে এগুলো সবই হচ্ছে সাদৃশ্য কিংবা মিল বিকীর্ণ তাপ এবং আলোর মধ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পার্থক্য কি? না দেখো, আমরা বিকীর্ণ তাপকে খালি চোখে দেখতে পাই না, তাকে আমরা অনুভব করতে পারি যে হ্যাঁ গরম লাগছে, উত্তপ্ত মনে হচ্ছে। আর আলো কি? না আমাদের চোখে একটা সেন্সেশন আছে, কিরকম না ভিশনের, মানে আমরা সেটা দেখতে পাই, বস্তুকে দেখতে সাহায্য করছে। আর কি হতে পারে? না তরঙ্গ দৈর্ঘ্য কিংবা শক্তির ব্যাপার। না এই বিকীর্ণ তাপে তরঙ্গ দৈর্ঘ্য বেশি সাধারণ আলোর তুলনায়, তাই বিকীর্ণ তাপে কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তারপরে কম্পাঙ্ক কম, ওই জন্য এর শক্তি কম। দেখবে দুটো পয়েন্ট রয়েছে, এটা মাথায় রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে তাপীয় বিকিরণের প্রকৃতি। না প্রকৃতি যদি বলা হয়, আমরা দশম শ্রেণীতে তড়িৎচুম্বকীয় বর্ণালী পড়েছিলাম আলো অধ্যায়ের শেষের দিকে। সেখানে মনে করে দেখো বর্ণালীতে কারা কারা রয়েছে সেগুলো লেখা ছিল। যেরকম আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো বেতার তরঙ্গের নাম ছিল, তো মনে করে দেখবে একদম উপরের দিকে বেতার তরঙ্গের নাম ছিল। তোমরা বইতেও দেখতে পারো 707 পেজে ছক করা আছে। তারপরে অবলোহিত তরঙ্গ কিংবা ইনফ্রারেডের নাম ছিল, সেটাই হচ্ছে আমাদের বিকীর্ণ তাপ কিংবা তাপীয় বিকিরণ। তারপরে নাম ছিল দৃশ্যমান আলো, তার তরঙ্গ দৈর্ঘ্য একটু কি হয়, একটু কম। তার থেকে আরো কম রয়েছে আল্ট্রাভায়োলেট কিংবা অতিবেগুনি রশ্মি, তারপরে এক্স রশ্মি, তারপরে গামা রশ্মি। তারপর আমরা চাইলে কসমিক রশ্মি ও মহাজাগতিক রশ্মির কথা বলতে পারি, এখানে নাম লেখা নেই। তো এইভাবে পরপর কম্পাঙ্ক বৃদ্ধি অনুসারে সাজানো রয়েছে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য হ্রাসের অনুসারে সাজানো রয়েছে। এইখানে দেখবে একটা পরিষ্কার একটা কথা লেখা রয়েছে যে বিকিরণ কথাটা কি, না আমরা একটা প্রণালীকে বোঝাই। আবার সেই বিকিরণ শব্দটা আমরা কিন্তু নিঃসরণ ক্ষেত্রেও ব্যবহার করে থাকি, নিঃসরণ ঘটনা বোঝানোর জন্য ব্যবহার করে থাকি। যে কোনো বস্তু থেকে বিকিরণ হচ্ছে, তার মানে এটা কিন্তু কি বোঝানো হচ্ছে? এটা কিন্তু পরিষ্কার বোঝানো হচ্ছে কি এটা প্রসেস নয়, এটা নিঃসরণকে বোঝানো হচ্ছে। ওই জন্য দেখবে এখানে লেখা রয়েছে অবলিত রশ্মি আমাদের দেহের উপরে পড়ে তাপের অনুভূতি সৃষ্টি করে, তাই তো? রোদ পড়লে আমাদের গরম লাগে, উত্তপ্ত ফিল হয়, তাই একে বলা হয় হিট রেডিয়েশন কিংবা বাংলায় আমরা বলি তাপীয় বিকিরণ। এই সংক্রান্ত একটা কখন কোন আমরা বরফের সামনে দাঁড়াচ্ছি কিংবা বরফটা হাতে নিচ্ছি কিংবা বরফের ধরো অনেক বড় বড় স্ল্যাব গুলো রাখা আছে, সেখানে পাশে দাঁড়ালাম, আমাদের ঠান্ডা একটু অনুভূত হচ্ছে, কিন্তু কোথায় কাঠ জ্বালানো হচ্ছে কিংবা উনুনের পাশে যখন আমরা দাঁড়াচ্ছি একটু উত্তপ্ত মনে হচ্ছে। তো এই সংক্রান্ত একটা থিওরি রয়েছে, নীতি রয়েছে বলা উচিত। তো সেটা কি না, সেটা হচ্ছে যে যেটা আমরা এখনই পড়বো, সেটা হচ্ছে প্রেভোস্টে তাপ বিনিময় নীতি। বইতেও দেখবে রয়েছে প্রেভোস্টের তাপ বিনিময় নীতি। তো নীতিটা আমাদের সিলেবাসে যেহেতু রয়েছে এটা পড়তে হবে। তো প্রেভোস্টের তাপ বিনিময় নীতি কি বলে? না প্রেভোস্টের বক্তব্য ছিল বিজ্ঞান প্রেভোস্টে যে হচ্ছে প্রত্যেকটা বস্তু সে তাপ বিকিরিত করে, কার উষ্ণতা বেশি সে বেশি করছে, যার উষ্ণতা কম সে কম করছে। তাহলে তাপ যে বিকিরিত করছে, তাহলে ধরো একটা উত্তপ্ত বস্তুকে আমি এখন টেবিলের উপরে এখানে একটা রেখে দিলাম, তা সেই যখন তাপ বিকিরণ করছে ওরকম তাপ কিন্তু পরিপার্শ্ব থেকে কিংবা সারাউন্ডিং থেকে সেটা সে শোষণ করছে। মানে শুধু যে বিকিরণ করবে উত্তপ্ত বস্তু বলে তা নয়, সে আশেপাশের থেকে কিন্তু শোষণ করবে। কিন্তু দেখা গেল কি তাপ বিকিরণের হার সেই বস্তু বেশি তাপ শোষণের হার থেকে, মানে নিজে বেশি দিচ্ছে, বিকিরিত করছে, পাচ্ছে তার তুলনায় কম। তো তখন কি হবে না বস্তুটা স্বাভাবিকভাবে একটু ঠান্ডা হয়ে যাবে। কিন্তু যদি উল্টোটা হয়, তাপ বিকিরণের হার থেকে তার তাপ শোষণের হার যদি বেশি হয়, তখন বস্তু কিন্তু উত্তপ্ত হয়ে যাবে। এই জন্য দেখবে আমরা যদি উনুনের পাশে দাঁড়াই আমাদের কিন্তু গরম লাগে, কারণ আমরা যে পরিমাণ বিকিরণ করছি তার থেকে বেশি কিন্তু আমরা উনুন থেকে পাচ্ছি, কারণ উনুনের উষ্ণতাটা আমাদের বডি উষ্ণতা কিংবা বডি টেম্পারেচার থেকে বেশি। একইভাবে আমরা যদি বরফে চাই কিংবা বরফের স্ল্যাবের পাশে দাঁড়াই, অনেকগুলো বরফের টুকরো রয়েছে সেখানে বড় বড় স্ল্যাব গুলো, সেখানে কি হবে না আমরা কিন্তু বেশি বর্জন করছি আর গ্রহণ সেই তুলনায় অনেক কম করছি, সেই জন্য আমাদের কিন্তু ঠান্ডা ফিল হয়। তো বইতে দেখবে তোমরা 707 পেজের নিচের দিকে লেখাও রয়েছে যে কোন বস্তুর উষ্ণতার হ্রাস বৃদ্ধি নির্ভর করে পরিপার্শ্বের সঙ্গে তার বিকীর্ণতা বিনিময়ের উপর। বিনিময় কথাটা কেন আসছে? শুধু যে তাপ দেবে তা নয়, তাপ কিন্তু নেওয়াও করছে। বেশি দিলে নিজে ঠান্ডা হবে, কম দিলে বেশি গ্রহণ করলে নিজে উত্তপ্ত হবে। নিচে দুটো উদাহরণ রয়েছে, এটা আমি বললাম, কিন্তু দেখবে সব কথাতেই বলা রয়েছে তাপ বিকিরণের হার, তাপ শোষণের হার।
হার বলা মানে একক সময়ের কথা বলা হচ্ছে। একক সময়ে কতটা পরিমাণ তাপ গ্রহণ করছে এবং একক সময়ে কতটা পরিমাণ তাপ বর্জন করবে তার উপরেই নির্ভর করবে তাদের উষ্ণতা। তো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এই ভিডিওতে এখানে আলোচনা শেষ করছি, কারণ এর পরে যে টপিক রয়েছে তার সংক্রান্ত জিনিসগুলো অনেকগুলো কানেক্টিং জিনিস রয়েছে, সেটাও আলোচনা করতে হবে, তারা লেন্থি হয়ে যাবে ভিডিও। তো এইখানেই আমরা শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা বিকিরণ এবং শোষণ নিয়ে, সেখান থেকে বিকিরণ ক্ষমতা, শোষণ ক্ষমতা এবং কারশফের সূত্র সংক্রান্ত আলোচনাগুলো করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই।